শিক্ষার্থীবৃন্দ, তালা মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ভবতোষ মণ্ডল, প্রভাষক পরিসংখ্যান। আজ আমি তোমাদের পরিসংখ্যানের প্রথম অধ্যায়ের পরিসংখ্যান এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়াবলী, যেমন সমগ্র, নমুনা, চলক, ধ্রুবক, এর উপরে আলোচনা করব। প্রথমে আমরা নম্বর বিভাজনটা একটু দেখি। আমাদের একটা ব্যবহারিক বিষয় আছে পরিসংখ্যানের সাথে। এখানে 50 নম্বরের হচ্ছে তত্ত্বীয়, 25 নম্বরের অবজেক্টিভ, আর ব্যবহারিক থাকে 25 নম্বরে। এই পাঁচটা স্বীকৃত অংশ থেকে, অর্থাৎ তত্ত্বীয় অংশ থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটা প্রশ্নের ক, খ, গ, ঘ থাকে। ক সৃজনশীলের নিয়ম অনুসারে ক দাগে 1 নম্বর, খ দাগে 2 নম্বর, গ দাগে 3 নম্বর আর ঘ দাগে 4 নম্বর। আমার প্রথম থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত হচ্ছে ক বিভাগ। ক বিভাগে 4টা প্রশ্ন থাকে। আর 5ম থেকে 8ম অধ্যায় পর্যন্ত হচ্ছে খ বিভাগ। খ বিভাগের থেকে 4টা প্রশ্ন থাকে। যে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ 3টা সহ মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। আর ব্যবহারিক অবজেক্টিভ অংশে 25টা প্রশ্ন থাকে, 25 মিনিট সময়, এবং 25টা প্রশ্নে 25 নাম্বার থাকে। আর ক বিভাগে আছে 2 ঘন্টা 35 মিনিট সময়, 2.5 ঘন্টায় সময়। সুতরাং এই তত্ত্বীয় অংশে, আর ব্যবহারিক তো আলাদাভাবে পরীক্ষা হয়। তো আমরা পরিসংখ্যান বলতে কি বুঝি? দৈনন্দিন জীবনে আমরা পরিসংখ্যানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আসলে কোনটা পরিসংখ্যান আর কোনটা বাস্তবতা, এটা আমরা এমনভাবে মিশে গেছে যে আলাদা করতে পারি না। আমরা যখন ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলায় ওভার প্রতি রান রেট, তারপরে বিভিন্ন যে এগুলো গ্রাফগুলো থাকে, ওগুলো সবই পরিসংখ্যান। আমরা যে ভাত রান্না করি, সেখানেও আমরা পরিসংখ্যানের ব্যবহার দেখতে পাই। আমরা যে রক্ত পরীক্ষা করি, সেখানেও আমরা পরিসংখ্যানের ব্যবহার দেখতে পাই। এভাবে পরিসংখ্যানের নানাবিধ ব্যবহার আছে, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো ধীরে ধীরে। আজকে আমরা পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স, STATISTICS, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স হলো কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ। কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ। অন্যভাবে বলতে পারি, কোনো সংখ্যাত্মক তথ্য এবং সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান। এরপর আসে সমগ্র। সমগ্রকের আরেক নাম হচ্ছে তথ্য বিশ্ব। ইংরেজিতে আমরা পপুলেশন বলতে জনসংখ্যাকে বুঝি, কিন্তু পরিসংখ্যানে সমগ্র বলতে, পপুলেশন বলতে আমরা সমগ্র বা তথ্য বিশ্বকে বুঝে থাকি। কোনো গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে সমজাতীয় এবং একই বৈশিষ্ট্য সম্পন্ন যেসব একক থেকে তথ্য সংগ্রহ করা হয়, তাদের সকল এককের সেটকে সমগ্র বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আবার বলি, কোনো গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যে সংখ্যাত্মক, সমজাতীয় এবং একই বৈশিষ্ট্য সম্পন্ন যেসব একক থেকে তথ্য সংগ্রহ করা হয়, তাদের সকল এককের সেটকে সমগ্র বলে। এককের সংখ্যার ভিত্তিতে সমগ্রকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সসীম সমগ্র, আর একটা হচ্ছে অসীম সমগ্র। সসীম সমগ্র হলো যে সমগ্রকে এককের সংখ্যা গণনা করে একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ গণনা করা যায়, সেটাকে বলি সসীম সমগ্র। যেমন ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা, হসপিটালে ভর্তিকৃত রোগীর সংখ্যা, এগুলো সবই সসীম সমগ্র।
আর অসীম সমগ্রক হলো যে সমগ্রকের এককের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না বা গণনা করে কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না, তাদেরকে বলা হয় অসীম সমগ্রক। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আকাশে তারার সংখ্যা, সাগরে ইলিশ মাছের সংখ্যা, এইগুলো গণনা করে কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না বা গণনা করা সম্ভব হয় না বলে এইগুলোকে বলি আমরা অসীম সমগ্রক। এরপর আসি নমুনা। ইংরেজি প্রতিশব্দ হলো স্যাম্পল। সমগ্রকের একটা প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ যা সমগ্রকের বৈশিষ্ট্য সমূহ প্রদর্শন করতে পারে তাদেরকে বলি নমুনা। সমগ্রকের একটা প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ অর্থাৎ সমগ্রকের একটা অংশ যেটাকে আমরা নমুনা বলি। এখানে প্রতিনিধিত্বকারী বলতে বোঝাচ্ছি যে সমগ্রকের বৈশিষ্ট্য অর্থাৎ সমগ্রকের আমি যদি এভাবে উদাহরণ দিয়ে দেই যে আমি তালা মহিলা কলেজের ছাত্রীদের গড় উচ্চতা পরিমাপ করতে গিয়ে আমি যদি সকল ছাত্রীদের তথ্য সংগ্রহ করি তাহলে ওইটা হবে সমগ্রক, এবং ওই সমগ্রক থেকে আমি যদি 30 জন ছাত্রীকে বেছে নেই তাহলে এই 30 জন ছাত্রীর যে সেট এইটা হবে নমুনা। তবে আমার এই বাছাই করার সময় যেন আমি উচ্চতার গড় পরিমাপ করতে যেয়ে বাছাই করার সময় যেন আমি বেছে বেশি লম্বা যেগুলো সেই মেয়েগুলো না নেই বা বেশি খাটো যেগুলো সেই মেয়েগুলো না নিই। অর্থাৎ এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় বাছাই করতে হবে যেখানে সমস্ত খাটো লম্বা মিডিয়াম সব রকমের ছাত্রীরা অন্তর্ভুক্ত হয়। নমুনার উদাহরণ আমরা অন্যভাবে দিতে পারি। আমরা যখন রক্ত পরীক্ষা করাই তখন আমাদের শরীর থেকে পুরো রক্ত না নিয়ে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পুরোপুরি পরীক্ষা করে দেখা যায় আমার রক্তের যে বিভিন্ন উপাদানগুলো সঠিক মাত্রায় আছে কিনা। ওই পুরো শরীরের যে রক্ত এটাকে বলি নমুনা। আর যে কয়েক ফোঁটা রক্ত নিয়ে আমরা পরীক্ষা করি ওই কয়েক ফোঁটা রক্তকে বলা হয় নমুনা। এককের সংখ্যার উপর ভিত্তি করে নমুনা দুই ধরনের। এককের সংখ্যার উপর ভিত্তি করে নমুনা দুই ধরনের। একটা আছে বৃহৎ নমুনা, দুই হলো ক্ষুদ্র নমুনা। যে নমুনার আকার সংখ্যা 30 বা তার বেশি তাকে বলি বৃহৎ নমুনা। যে নমুনার আকার সংখ্যা 30 বা তার বেশি তাকে বলি বৃহৎ নমুনা। আর যে নমুনার আকার সংখ্যা 30 বা তার 30-এর কম তাকে বলি ক্ষুদ্র নমুনা। আমরা যদি তালা মহিলা কলেজের ছাত্রীদের গড় ওজন পরিমাপ করতে গিয়ে সমস্ত ছাত্রীদের ভিতর থেকে 35 জন ছাত্রীকে বেছে নেই, নিয়ে তাদের ওজন পরিমাপ করি, তাহলে ওই 25 জন ছাত্রীর যে সেট ওটা হবে 35 জন ছাত্রীর যে সেট ওটা হবে বৃহৎ নমুনা। আবার একইভাবে যদি বলি যে তালা মহিলা কলেজের ছাত্রীদের গড় ওজন পরিমাপ করতে যেয়ে যদি 25 জন বা 20 জন বা 29 জন ছাত্রীর তথ্য সংগ্রহ করি তাহলে ওই যে সেট হবে সেটা হবে ক্ষুদ্র নমুনা। এরপর আসি চলক। চলক ইংরেজি প্রতিশব্দ হলো ভেরিয়েবল। চলক যেটা চলে অর্থাৎ পরিবর্তন হয়, এক জায়গায় স্থির থাকে না, সেটাকে বলি চলক। পরিসংখ্যানের ভাষায় বলি
সমগ্রকের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে। সমগ্রকের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে বলে চলক। যেমন আমাদের ওজন, উচ্চতা, আয়, ব্যয়, পেশা, ধর্ম এগুলো সবই পরিবর্তনশীল, এই জন্য এদেরকে বলা হয় চলক। ধ্রুবক। সমগ্রকের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ধ্রুবক, অর্থাৎ যেগুলো স্থির, পরিবর্তনশীল নয় সেগুলোকে বলি ধ্রুবক। যেমন আমাদের হাতের আঙুলের সংখ্যা, সপ্তাহের দিনের সংখ্যা, বছরে মাসের সংখ্যা এগুলো সবই নির্দিষ্ট। এক বছরে 12 মাস, এক সপ্তাহে 7 দিন, এগুলো সবই ধ্রুবক। ধ্রুবকের প্রকারভেদ নেই, চলকের প্রকারভেদ আছে। চলক সংখ্যায় প্রকাশ করতে পারা বা না পারার ভিত্তিতে চলক হলো দুই ধরনের। সংখ্যায় প্রকাশ করতে পারা বা না পারার ভিত্তিতে চলক দুই ধরনের। এক হলো গুণবাচক চলক, দুই হলো সংখ্যাবাচক চলক বা পরিমাণবাচক চলক। সংখ্যাবাচক চলক, এর আরেক নাম হচ্ছে পরিমাণবাচক চলক। এখন আসি গুণবাচক চলক। যে চলককে সংখ্যায় প্রকাশ করা যায় না কিন্তু গুণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় তাদেরকে বলি গুণবাচক চলক। যে চলককে সংখ্যায় প্রকাশ করা যায় না কিন্তু গুণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় তাকে গুণবাচক চলক বলে। যেমন মেধা, ধর্ম, বর্ণ ইত্যাদি এগুলো সবই গুণবাচক চলক। যে চলককে সংখ্যায় প্রকাশ করা যায় না কিন্তু গুণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় তাকে গুণবাচক চলক বলে। এখানে বলছি মেধা, ধর্ম, বর্ণ ইত্যাদি। এখানে মেধা, সবার মেধা একরকম না। এখন মেধাটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, কম বেশি আছে আবার, সুতরাং মেধার ভিত্তিতে আমরা আলাদা করতে পারি। মেধা পরিবর্তনশীল। ধর্ম, সবার একই ধর্ম না, কারোর হয়তো হিন্দু ধর্ম, কারো মুসলমান ধর্ম, কারো খ্রিস্টান ধর্ম। সুতরাং বর্ণ কার গায়ের রং, বর্ণ বলতে এখানে কারোর গায়ের রং সাদা, কারোর গায়ের রং কালো, এইগুলো। এই জন্য এগুলোকে আমরা চলক বলি এবং সেটা সংখ্যায় প্রকাশ করা যায় না বলে এগুলো হচ্ছে গুণবাচক চলক। এরপর আসি সংখ্যাবাচক চলক। সংখ্যাবাচক যে চলককে সংখ্যায় প্রকাশ করা যায় তাদেরকে আমরা সংখ্যাবাচক চলক বলি। যে চলককে সংখ্যায় প্রকাশ করা যায়
তাকে সংখ্যাবাচক চলক বলে। যেমন ওজন, উচ্চতা, আয়, ব্যয় ইত্যাদি। এখানে ওজন এক একজনের ওজন এক এক রকম, উচ্চতাও তাই, আয় একজনের এক এক রকম, ব্যয়ও এক একজনের এক এক রকম। এই জন্য আমরা ওজন, উচ্চতা, আয়, ব্যয় ইত্যাদিকে আমরা এবং এগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায়। তার ওজন হয়তো 42 কেজি, কারো 43 কেজি, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 4 ইঞ্চি, তাহলে উচ্চতাও সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে। আয় এক একজনের আয় এক এক রকম, ব্যয় ভিন্ন রকম, এই জন্য এটাকে আমরা সংখ্যাবাচক চলক বলি। এই সংখ্যাবাচক চলক আবার দুই ধরনের। সংখ্যাবাচক চলক দুই প্রকার। সংখ্যাবাচক চলক দুই প্রকার, যথা দুই প্রকার, যথা বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক যে চলক পৃথক পৃথক বা বিচ্ছিন্ন মান গ্রহণ করে, যে চলক পৃথক পৃথক বা বিচ্ছিন্ন মান গ্রহণ করে তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন চলককে গণনা করে পরিমাপ করা হয়। যে চলক পৃথক পৃথক বা বিচ্ছিন্ন মান গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে। যে চলক পৃথক পৃথক বা বিচ্ছিন্ন মান গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন কয়েকটা ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা, কয়েকটা ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা। আমাদের যে জুতার সাইজ আছে, এই জুতার সাইজও বিচ্ছিন্ন চলক, কারণ জুতার সাইজ 8, 10, 12 এরকম থাকে, বা 8.5, 9.5 এরকম থাকে, সুতরাং এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আবার 50 পয়সা, 25 পয়সা, 5 পয়সা, 10 পয়সা এগুলোকে আমরা বিচ্ছিন্ন চলক বলবো। কারণ হলো 25 আর 50 পয়সার মাঝে কিন্তু 26, 27, 28 এই পয়সাগুলো নাই। এই জন্য 50 পয়সা, 25 পয়সা এগুলোকে বিচ্ছিন্ন চলক বলা হয়। অবিচ্ছিন্ন চলক, এরপর আসি অবিচ্ছিন্ন চলক। যে চলক নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো পূর্ণ বা ভগ্নাংশ মান
গ্রহণ করতে পারে। তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যে চলক নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো পূর্ণ বা ভগ্নাংশ মান গ্রহণ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন মানুষের ওজন, উচ্চতা, এগুলো সবই অবিচ্ছিন্ন চলক। আমরা বলেছি অবিচ্ছিন্ন চলক হচ্ছে পরিমাপ করে নির্ণয় করতে হয়। যা উচ্চতা পরিমাপ করতে গিয়ে আমাদের ওই ফিতা বা ফুট বা মিটার বা স্কেল ব্যবহার করা হয়। এখানে পূর্ণ মান হয়, ভগ্নাংশ মান হয়, যে কোনো মান গ্রহণ করতে পারে। এই চলককে আমরা বলি অবিচ্ছিন্ন চলক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমগ্রক এবং নমুনা আলোচনা করেছি। এখন নমুনায় ওখানে আমাদের একটা প্রশ্ন আছে। নমুনা হলো তথ্য বিশ্বের দর্পণ স্বরূপ। নমুনা তথ্য বিশ্বের দর্পণ স্বরূপ, বা নমুনাকে তথ্য বিশ্বের দর্পণ বলা হয় কেন? দর্পণ মানে আয়না। আমরা আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটা দেখতে পাই এবং চেহারায় কোথায় কি সুবিধা অসুবিধা আছে, খুঁত আছে না এ আছে, সব কিছু আমরা বুঝতে পারি। সেরকম নমুনা পরীক্ষা করে আমরা সমগ্রক সম্পর্কে পুরো ধারণা পাই। যখন আমরা ভাত রান্না করতে যাই তখন পুরো হাঁড়ির ভাত থেকে কয়েকটা ভাত নিয়ে আমরা যদি ওইগুলো টিপে দেখি যে ভাতগুলো সিদ্ধ হয়েছে, তখন আমরা বুঝি পুরো হাঁড়ির ভাতটাই সিদ্ধ হয়ে গেছে। তাহলে এই নমুনার উপরে ওই 4টা বা 5টা বা কয়েকটা ভাতের উপর পর্যবেক্ষণ করে আমরা পরীক্ষা করে আমরা বুঝি যে এটা পুরো হাঁড়ির ভাত সিদ্ধ হয়েছে, অর্থাৎ ওই পুরো হাঁড়ির ভাত সম্পর্কে ধারণা পাই। এই জন্য আমরা নমুনাকে তথ্য বিশ্বের দর্পণ বলি। আবার যদি রক্ত পরীক্ষা করার সময় যে রক্তটা নেই, কয়েক ফোঁটা রক্ত নিই, এই কয়েক ফোঁটা রক্ত হলো নমুনা, আর পুরো শরীরের রক্ত হলো সমগ্রক বা তথ্য বিশ্ব। এখন এই কয়েক ফোঁটা রক্ত পরীক্ষা করে আমাদের শরীরের রক্তের অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি, অর্থাৎ কোন উপাদান কতটুকু আছে এটা আমরা জানতে পারি বলে এটাকে অর্থাৎ নমুনাকে তথ্য বিশ্বের দর্পণ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে এই পর্যন্ত। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।